সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা। আমি শামীম এহসান খান আপনাদের সামনে আবার হাজির হয়েছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্য। আমরা এর পূর্বে যে আলোচনা করছিলাম সেটা ছিল বাংলাদেশের যে বেকারত্ব, মানুষের কাজের যে অভাব, তার ব্যাপারে একটা ধারণা নেওয়ার জন্য এবং সেই সম্পর্কে কিছু কিছু উদাহরণ দেওয়ার জন্য। তো এই উদাহরণ হিসেবে আরও কিছু কথা বলা দরকার, কারণ আপনারা এখন রাস্তায় যদি বের হন দেখতে পাবেন অনেক শিক্ষিত যুবক ছেলেপেলেরা তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো প্যাসেঞ্জার ক্যারি করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে এবং তার বিনিময়ে টাকা পাবে। তারা যে সময়টাই প্যাসেঞ্জার ক্যারি করে সেটা সময়টা এটা তাদের জন্য অত কষ্টকর নাও হতে পারে, কিন্তু এই গরমের মধ্যে তারা যে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকে কখন একটা প্যাসেঞ্জার পাওয়া যাবে। আমি মাঝে মাঝে অনেককেই জিজ্ঞেস করেছি যে এভাবে আপনারা কী পরিমাণ টাকা আয় করেন। তারা যে উত্তরটা দিয়েছে সেটা কিন্তু মোটেই স্যাটিসফ্যাক্টরি না। তার মানে হলো যে এইভাবে আপনার অন্য অন্য যারা রাস্তার মধ্যে ঘুরে ঘুরে এই আলু পটল বিক্রি করে তাদের কথাও চিন্তা করুন, তারা কী পরিমাণ কষ্ট করে। এই সমস্তটাই হচ্ছে, এবং রিক্সা চালায়, এই সব কিছুই কিন্তু একটি অভাবের কারণে, সেটা হলো কাজ নাই। কাজ নাই, কারখানাগুলোতে যে পরিমাণ মানুষের কর্মসংস্থান আছে সেগুলো যথেষ্ট না। এমন কোনো কাজ নাই, এত কঠিন কাজ করতে তারা আগ্রহী যেটা সাধারণত অনেকেই একটু কোনো রকম ব্যবস্থা থাকলে করবে না। আমি এ প্রসঙ্গে একটি ঘটনার বিবরণ দিতে চাই। সেখানে একজন মহিলা এই মোটর চালিত রিক্সা সে চালাচ্ছে, কিন্তু খুবই দুঃখজনক, খুবই আশ্চর্যজনক সেটা। মহিলার বয়স কোনোভাবেই 18 থেকে 20-এর অতি বেশি হবে না। সে এক হাতে ওই হ্যান্ডেল ধরে আছে, আর এক হাতে তার ছোট বাচ্চা, সেই বাচ্চার বয়স মনে হয় 2 বছরও হবে না। এইভাবে সে প্যাসেঞ্জার ক্যারি করে। তাহলে কত ভয়ঙ্কর অবস্থা হলে মানুষ এই পর্যায়ে যেতে পারে। আর সাধারণ যারা মহিলারা এখন অনেকেই এই মোটর চালিত রিক্সাগুলো চালায়, কি পরিমাণ যে তাকে গরমের যন্ত্রণা সহ্য করতে হয়, সে যারা এই সব কাজ করেন, যারা রাস্তায় রিক্সা চালান বা এইসব কিছু চালান, তারাই জানেন যে কি পরিমাণ কষ্ট হয়। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু, এর বাইরেও আমরা আরও অনেক মহিলাকে দেখি তারা রিক্সা চালায়। রিক্সা চালানো একজন সাধারণত পুরুষ মানুষের কাজ, কিন্তু মহিলারা কখন করে? বাধ্য হয়ে করে, যখন তার বাড়িতে হয়তো স্বামী নাই বা স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু একটা ভদ্রস্থ কাজ পাওয়া সম্ভব হচ্ছে না, তখনই এ ধরনের বিকল্প রাস্তা তারা গ্রহণ করে। তো বিকল্প রাস্তাগুলোর মধ্যে হাজার রকম কষ্টকর কাজ আছে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমরা ব্যাপকভাবে দেখি সেটা হচ্ছে মালয়েশিয়া, জাপান, সাউথ কোরিয়া, এদিকে সৌদি আরব, এইসব দেশগুলোতে ব্যাপক সংখ্যক মানুষ মোটামুটি বেশ অত্যন্ত কষ্টকর কিন্তু খুব মোটামুটি বেতন, মানে এত বেশি উচ্চ বেতন না। যেখানে জাপান বা দক্ষিণ কোরিয়াতে তারা বেশি বেতন কাজ করে, কিন্তু এই যে সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, তারপরে মিডল ইস্টের আরও যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু অত উচ্চ বেতন না, কিন্তু তাদেরকে অনেক কষ্টকর। আমি অনেক এ ধরনের কর্মীদেরকে যখন সৌদি আরব থেকে ফেরত এসেছে তাদেরকে কাছ থেকে শুনেছি যে তাদেরকে মরুভূমির মধ্যে কোনো রকম একটা টেন্ট, একটা তাঁবু তাদেরকে দেওয়া হতো এবং ওই যে 40-45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই তাদেরকে কাজ করতে হতো। এই কাজগুলো কিন্তু সহজ না। এইগুলোর একটা দিক আছে, যাও তারা বেতন পায় এবং সেই টাকা পাঠাতে হয়, মাঝে মাঝে পাঠাতে পারে, মাঝে মাঝে পারে না, কখনো কখনো কাজ পায় না, পালায় বেড়ে, নানা রকম সমস্যা আছে। কিন্তু এই সমস্যা সবগুলো মেনে নিয়ে দেশের মানুষেরা কাজে যায়। কেন যায়? কারণ একটাই, সেটা হলো এখানে কাজ নাই।
আর তার চেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হলো যে লিবিয়ার মাধ্যমে ইটালিতে যেতে চেষ্টা করে, স্পেনে যাওয়ার চেষ্টা করে, আরও ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে, এবং সেই চেষ্টা করতে গিয়ে তারা বৈধ রাস্তা তাদের প্রায় থাকে না। আমাদের দেশ থেকে যেই সমস্ত ছেলেরা, এই সমস্ত যুবকেরা এই যে বিভিন্ন দেশে চাকরি করতে, কাজ করতে যায়, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেগুলো অপ্রচলিত রাস্তায় যারা যেতে চায়, বিশেষ করে ইউরোপে, এবং সেই রাস্তাটা হলো মূলত লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইটালি বা আশেপাশের দেশগুলোতে যেতে চায়। এই যে পর্যায়টা, এই যে রাস্তাটা, এটা হচ্ছে খুবই মারাত্মক বিপজ্জনক। কারণ লিবিয়াতে যাওয়ার পরে সাধারণত ওরা একটা দালাল চক্রের হাতে পড়ে। দালাল চক্র তাদেরকে একটা ক্যাম্পের মধ্যে রেখে দেয় অনেক আফ্রিকার আরও অনেক দেশের নাগরিকদের সঙ্গে। তারপরে ছোট একটা বোটে তারা অনেক বেশি যাত্রী তুলে গোপনে রাতের আধারে তারা ভূমধ্যসাগরটা পাড়ি দিতে চায়। এই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আজ পর্যন্ত কত ছেলে যে মৃত্যুবরণ করেছে, কত যুবক ছেলে যে মৃত্যুবরণ করেছে, তার হিসাব আসলে কারোর কাছে নাই। মাঝে মাঝে পত্রপত্রিকাতে দেখা যায় যে অমুক একটা বোট ডুবে গেছে, তার মধ্যে 5 জন বাংলাদেশি ছিল, তার মধ্যে 2 জন বেঁচেছে বা 1 জন বেঁচেছে, বাকিরা মারা গেছে। এই যে কাহিনী, এটাও কিন্তু সবসময় আসল যত লোক মারা যায় সে সম্পূর্ণটা আসে না। হ্যাঁ, আরও কষ্টকর এবং দুর্বিষহ অবস্থা হয় যেটা বসনিয়া হয়ে এই রাস্তায়, মানে পূর্ব ইউরোপের রাস্তা দিয়ে অনেকে ঢোকার চেষ্টা করে। সেই যে রাস্তাটা, সেখানে এমন অনেকগুলো জায়গা আছে যেটা তারা যারা যায় তারা জঙ্গলের মধ্যে ক্যাম্প করে থাকে, যেখানে হয়তো মাঝে মাঝে -ডিগ্রি তাপমাত্রা থাকে। তখন যদি তাদের কাছে যথেষ্ট পরিমাণে গরম করার মতো কিছু না থাকে, তখন তারা শীতে মারা যায়। আমি পত্রপত্রিকায় একটা ঘটনার কথা দেখেছি, সেখানে একেবারে মানুষ, বাংলাদেশেরই ছেলে, একদম বরফে জমে গেছে। তো এই যে এত কষ্ট করে কেন যেতে চায়, একটাই কারণ, সেটা হচ্ছে কাজ নাই, এমন একটা জায়গা নাই, তারা একটা নিশ্চিত কাজের সন্ধান তাদের কাছে আছে, বা যে জায়গায় গেলে তারা কাজ পাবে। তো মানুষের এমনই একটা জিনিস, মানুষ এত সৃষ্টিশীল একটা মানুষ, যে অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু তাকে অবশ্যই খোরাক তার লাগবে, এবং খোরাক একটাই মাত্র আসতে পারে। ব্যবসা বাণিজ্যের কথা আলাদা, সেটা হঠাৎ কোনো ফ্যামিলির কিছু অল্প লোকজন সেটা করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেই এই টাকা তাদের কাছে থাকে না যে টাকা দিয়ে তারা ব্যবসা করবে। আমরা মনে করি যে এই যে আলু পটল বিক্রি করে এদের মনে হয় যথেষ্ট টাকা আছে, যথেষ্ট লাভজনক। না, মোটেই না। ওই পেঁয়াজের আড়ত থেকে, পাবনার কোনো জায়গা থেকে তারা পেঁয়াজ সংগ্রহ করে ঢাকায় বিক্রি করে, না, এটাতেও তাদের এমন কিছু লাভ হয় না। কিন্তু তাদের এই কেউ সবজি নেয়, কেউ পেঁয়াজ নেয়, কেউ আলু নেয়, এইসব যে জিনিসগুলো করে সেগুলো কোনোভাবে তাদের জীবন চলে, কিন্তু কোনো নির্দিষ্ট কাজ এগুলো নয়। তো কোনোটাই যেহেতু এগুলো তাদের পক্ষে অর্জন করা, অ্যাডাপ্ট করা সম্ভব হয় না, তখনই তারা এই সমস্ত যুবকেরা এই সমস্ত কষ্টকর রাস্তা, অসম্ভব রাস্তাগুলোকে বেছে নেয় নিজেদের কাজের জন্য। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদেশের মানুষের কাজের, বিশেষ করে নতুন নতুন সমস্ত যে যুবকেরা কাজের বাজারে ঢুকে, এই মানুষগুলোর যথেষ্ট পরিমাণে কাজ এই বাংলাদেশে অর্থনীতিতে নাই। যাই কারণেই তারা, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তারা যাওয়ার চেষ্টা করে না। সাম্প্রতিককালে দেখা গেছে পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশিদের ভিসা প্রসেস করতে চায় না। আমি নিজে একটা খুবই অপমানকর একটা ঘটনা দেখেছি। চীনের গুয়াংজুতে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, হোটেলে তাদের পাসপোর্ট নিয়ে তাদেরকে সিট দেওয়া হয়, তাদের রুম দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অদ্ভুত নিয়ম আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম
যে বাংলাদেশের যারা যুবক সেখানে যায় তাদেরকে আগে পুলিশের কাছে যেয়ে তাদেরকে দেখা দিতে হয়, তাদেরকে বলতে হয় যে হ্যাঁ আমরা বাংলাদেশের, আমরা এই হংকংয়ে পালায়ে যাব না, আমরা এখানে থাকবো, আমাদের নির্দিষ্ট যে প্রোগ্রাম আছে সেইগুলো করব। একমাত্র বাংলাদেশের জন্য এই ব্যবস্থা। যারা সরাসরি ঢাকা থেকে গোয়াংজু যায়, গোয়াংজু যেয়ে হোটেলে, বিশেষ করে যে এলাকায় বাঙালিরা থাকে সেই এলাকায় হোটেলে ঢুকতে গেলে এই ধরনের নিয়ম, এটা অত্যন্ত অপমানকর। কিন্তু এই অপমানকর ব্যাপারটা কেন ঘটেছে? কেন বিভিন্ন দেশের এই সমস্ত আশেপাশের দেশগুলোর সরকারগুলো বাংলাদেশিদের ভিসা প্রসেস করতে চায় না? কারণ একটি, সেটা হলো যেন তেন উপায়ে বাংলাদেশের এই যুবারা তারা ওই সব দেশে যেতে চায়। তো এটা তাদের দোষ না, এটা বেঁচে থাকার অনিবার্য প্রয়োজন। আর অনিবার্য প্রয়োজন কেন? কারণ এখানে কাজ দেয়। তো সুতরাং আমরা আমাদের অর্থনীতির খুব ভাইটাল একটা বিষয়ে আমরা পৌঁছে গেছি, যে আমরা যে দারিদ্র্য প্রাথমিকভাবে দেখেছি, যে দারিদ্র্যটাকে আমরা অনুসন্ধান করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি দারিদ্র্যটা হলো তার কাজ না থাকা। আর এই কাজ না থাকাটাই হলো এই অর্থনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে যত আলোচনা হয় না কেন, পার ক্যাপিটা ইনকাম কত, পার ক্যাপিটাল ইনকাম, পার ক্যাপিটা একটা ভয়েগ শব্দ। পার ক্যাপিটা ইনকাম বলা হলো $2000, তো $2000 একজনের ইনকামই হচ্ছে $50 লাখ। তো তার সঙ্গে কেমন করে $50 যে ইনকাম করে তার কিভাবে তুলনা হতে পারে? এটা একটা খুব ভেগ একটা রাস্তা। এতে দিয়ে আসলে অর্থনীতি বোঝা যায় না। যেমন বোঝা যায় না যে রিজার্ভ কত আছে, রিজার্ভ অনেক বেশি আছে কিন্তু কাজ নাই, তাহলে ওই অর্থনীতি মোটেই ভালো না। অর্থনীতি ভালো সেটাই যেখানে যত মানুষ আছে তার বেশিরভাগের কাজের ব্যবস্থা আছে, তাদের যে কর্মক্ষমতা, তাদের যে ভ্যালু তৈরি করার, তার মানে মূল্য তৈরি করার যে ক্ষমতা, সেটা যেখানে কার্যকর হয়, যাতে করে কার্যকর হয়, সেই সুযোগ সুবিধা যেসব জায়গায় আছে সেই অর্থনীতিকে বলা হয় ভালো অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় যেটা ঘটনা সেটা হচ্ছে এই বেকারত্ব। এটাই হলো একমাত্র প্যারামিটার যেটা দিয়ে সত্যিকার অর্থে অর্থনীতিটা বোঝা যায়। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় অর্থনীতি, কিন্তু যখনই তাদের বেকারত্বের হারটা নিচে নেমে বেশি হয়ে যায়, বেশি বেকারত্ব দেখা যায়, তখন তাকে বলা হয় যে না, এখন তো এই দেশের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালো নয়। তেমন ইউরোপের ক্ষেত্রে তাদের গ্যাসের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক কারখানা তাদের ফ্যাক্টরিটাকে চীনে শিফট করতে যাচ্ছে। যেমন বিএসএফের কথা বলা হয়, জার্মান খুব পৃথিবীর খুব নামকরা কেমিক্যাল উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, তারা তাদের ফ্যাক্টরি চীনে নিয়ে যেতে চাচ্ছে। তো এই যে নিয়ে যাওয়া, সেটা ব্যবসায়ীদের ওটা তাদের জন্য কোনো বড় ব্যাপার না, কিন্তু যারা কাজ করত, এই যে বন্ধ হয়ে যাওয়ার পরে যে বেকারত্ব, এই বেকারত্বের অবস্থায় যেগুলো উন্নত বিশ্ব, যেমন জার্মানি বলা হোক, ইংল্যান্ডে বলা হোক অথবা আমেরিকায়, সেখানে বেকারত্ব ভাতা দেওয়া হয়। বেকারত্ব ভাতা দিয়ে জীবন চালাতে অনেকে হয়তো আগ্রহী, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ আছে তারা বেকারত্ব ভাতা নিয়ে জীবন চালাতে চায় না, তাদের এটা সম্মানজনক হয় না। তো বেকারত্ব হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় মাপকাঠি, আর সেই মাপকাঠিতে বাংলাদেশের অবস্থা অত্যন্ত নিম্নতর। এবং সুতরাং আমাদের আলোচনা আমরা এখন কেন্দ্রীভূত করব যে এই যে বেকারত্ব, এই বেকারত্ব কেন? এটা কি এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা ছিল না? বা এই বেকারত্ব হবে না, এটা এমন কোনো ব্যবস্থা কি করা যেত না? নিশ্চয়ই যেত। আমাদের দেশের পাকিস্তানের কাছে থেকে যখন স্বাধীন হয়, তখন অনেকগুলো পাটকল চালু ছিল, অনেকগুলো টেক্সটাইল মিল চালু ছিল, অনেকগুলো রেয়ন জাতীয় কারখানা চালু ছিল। তো এই কারখানাগুলোকে চালু রেখে আরও অনেক বেশি কারখানা এখানে সংযোজন করা যেত, গড়ে তোলা যেত। কী কারণে আজকে আমাদের দেশের এই শিল্প কারখানার এইভাবে বিকাশ হচ্ছে না? কিন্তু আমরা দেখেছি পাশাপাশি ভিয়েতনাম,
যেটা বাংলাদেশ যে সময়ে স্বাধীন হয়েছে পাশাপাশি সময়ে তারা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রায় অবসান হয়েছে। এই সময়ের মধ্যে ভিয়েতনাম অনেক বেশি শিল্প কারখানায় এগিয়ে গেছে। আর ইন্দোনেশিয়াতে আগে থেকেও খানিকটা ভালো অবস্থা ছিল, তার আরও অনেক বেশি এগিয়ে গেছে। তাহলে আমাদের বাংলাদেশে কেন এটা সম্ভব হয় নাই? আজকে এ বিষয়ে এখানেই শেষ করব এবং পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কেন এখানে শিল্প কারখানা স্থাপন হয় নাই এবং শিল্প কারখানা স্থাপন না হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবং এর তাত্ত্বিক দিকটা আছে সেটা হলো কার্ল মার্কসের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা হলো অর্থের পুঁজিতে রূপান্তর। সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং সেক্ষেত্রে কি কি বাধা আসলে এই পরিবর্তনটা হওয়া সম্ভব হয় নাই সেটা আমরা একটা একটা করে দেখব। তো আজকে দর্শকবৃন্দ এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং বিশেষ করে আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শকবৃন্দ, আরেকটা ব্যাপারে অনুরোধ করতে চাই আপনাদেরকে, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুকটাকেও ফলো করে রাখবেন, আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।